সুষ্ঠু নির্বাচনের জন্য একটি জাতিকে আসলে কতবার আন্দোলন করতে হয় এটি যদি বিষয় হয় তার জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল ৭০ সালের নির্বাচনে। ভোটে জিতেও বাঙালিরা সংসদে যেতে পারেনি সেই প্রশ্ন থেকে, এবং বাংলাদেশ স্বাধীন হয়। তার ৩ বছরের মাথায় আবারও সেই নির্বাচনের বিভীষিকা ফিরে আসে, সুষ্ঠু নির্বাচন পায়নি জাতি। এবং ঘটনা পরম্পরায় একটা সময় ১৯৭৫ সালের ১৫ই আগস্টে সেই দুঃখজনক ঘটনা এবং বাকশালের সৃষ্টি, এবং এরপর জিয়াউর রহমানের হাত ঘুরে এরশাদ এসে হোসাইন মোহাম্মদ এরশাদের অধীনে বাংলাদেশ ৮ বছর থাকে। তখনও নির্বাচন এবং প্রহসন, ভোট নাকি প্রহসন, সেটি নিয়ে জনমানুষের মধ্যে এখনও বেশ কিছু কনফিউশন রয়ে গিয়েছে। এরপর সেই স্বৈরাচারকে পতনের পর ৯১ সালে আবারও সুষ্ঠু নির্বাচনের পথে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সেই পথ ২০০৯ সালের পরে আসলে কোথায় গিয়ে মিলল? ২০১৪, ২০১৮, ২০২৪ তিনটি নির্বাচন আসলে কেমন হয়েছিল? আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সেই বিষয়ে কথা বলবো। নির্বাচন কমিশনাররা বলছেন যে সংস্কার করেই সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং সেটার জন্য সময় লাগবে। আগামী জুনের আগেই তারা করতে যান নির্বাচন। আমাদের সঙ্গে আজকের এই বিষয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন মজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, আপনাকে স্বাগত, এবং ডক্টর মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তবে মূল আলোচনা শুরুর আগে আমরা বৈশাখী টেলিভিশনের শিরোনামগুলো একটু দেখে আসবো। অনুগতদের বসাতেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন নিয়োগ আইন করে আওয়ামী লীগ। নৌকার পক্ষে জয় আনলেই সচিবরা পেতেন অঢেল পুরস্কার। সংস্কার কমিশনের কিছু সুপারিশে ক্ষুণ্ণ হবে ইসির কর্তৃত্ব, সিইসির শঙ্কা। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, লালমনিরহাটে কমিশনার সানাউল্লাহ। বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয়, মনে করেন আসিফ নজরুল। নির্বাচন ছাড়া অন্য কোনো পথে যাবে না জনগণ, মন্তব্য আমির খসরুর। পাচার করা অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের। সুইজারল্যান্ড সফরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সমর্থন। এবং জামিনে কারাগারের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ আগস্টের পর পলাতক অন্তত ৭০০। যে কথাগুলো বলছিলাম, মোহাম্মদ জকরিয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো নির্বাচন কমিশনেই কাজ করেছেন এবং দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বাংলাদেশকে কত বছর আসলে অপেক্ষা করতে হবে এই স্থিতিশীল ধারণায় জাতিকে যে আর কখনো নির্বাচন পথ হারাবে না? আন্তরিক মুবারকবাদ আপনাকে, বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন। নির্বাচন আসলে গণতান্ত্রিক পন্থার, গণতান্ত্রিক পদ্ধতির একটা অন্যতম আকর্ষণীয় বিষয় হলো নির্বাচন। কারণ নির্বাচন না হলে গণতন্ত্র মূল্যহীন। এই কারণেই নির্বাচন অত্যন্ত একটা গণতন্ত্রের জন্য সবচাইতে একটা সুন্দর, একটা ভালো পন্থা হলো নির্বাচন। সে নির্বাচন, এই আমাদের দেশের যে নির্বাচন, সেই ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ সালের সেই থেকে শুরু হলো এই নির্বাচন পদ্ধতি আমাদের দেশে। এবং সেই পদ্ধতি ইন্ডিয়া অ্যাক্টের ভিত্তিতে দুইটা নির্বাচন হয়েছিল ১৯৩৫ সালে এবং ১৯৪৫ সালে, ৪৬ সালে। এবং ৪৬-এর নির্বাচনের ভিত্তিতেই দুটি দেশ, এই উপমহাদেশ ভাগ হলো। ভাগ হওয়ার পরে পরবর্তী সময়ে এবং ৪৬ সালের যে পার্লামেন্ট নির্বাচন, সেই পার্লামেন্টের ভিত্তিতেই ১৯৫৪ সালের যে যুক্তফ্রন্টের নির্বাচন, সেই যুক্তফ্রন্টের নির্বাচন পর্যন্ত ১৯৪৬ সালের নির্বাচনের মাধ্যমেই এটা হয়েছিল। এবং ১৯৫৪ সালের এবং এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, কিন্তু এদেশের জনগণ ভোটের প্রতি, ভোটের যে আসক্তি, সেটা এদেশের জনগণের মধ্যে ফুটে উঠেছে। কারণ প্রত্যেকটি নির্বাচনে যখন ভোট দেওয়ার ব্যবস্থা যখনই হয়েছে, তখনই এদেশের মানুষ সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এটা আমরা সবসময় ইতিহাস তাই বলে। তার কারণ যখন ভোট দিতে পারেনি, তখনই এই নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে। এই যে যেমন গত রেজিমে যে 3টে নির্বাচন হলো, ২০১৪ সালের নির্বাচন, এবং যেটাকে বলা হয় ভোটারবিহীন নির্বাচন, এবং ২০১৮ সালে
যেটাকে বলা হয় রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে গেছে, এবং 24 সালে এটা ডেমি নির্বাচন হিসেবে চিহ্নিত করেছে। তার মানে এগুলো নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, এই জন্যই বিভিন্ন অভিধায় অভিযুক্ত করেছে এইসব নির্বাচনকে। কিন্তু যে নির্বাচনগুলো জনগণ গ্রহণ করেছিল সেই সবগুলো নির্বাচনে জনগণ খুব সঠিকভাবেই ভোটাধিকার প্রয়োগ করেছিল। সেই 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন বা 70-এর যে নির্বাচন, তারপরে অনেকটা আমরা 1991 সালের নির্বাচনকে এদেশের নির্বাচনের ইতিহাসে আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত করতে পারি। তার কারণ হলো 1991 সালের নির্বাচনেই শুধুমাত্র, যেমন প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে একটা সরকারি দল থাকে, দল ক্ষমতা থেকে গিয়েই আবার নির্বাচন শুরু হয়, কিন্তু 1991 সালের নির্বাচনে কোনো দল ক্ষমতায় ছিল না। হঠাৎ করে এসে যিনি সিটিং চিফ জাস্টিস, উনি কেয়ারটেকার, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, উনি কেয়ারটেকার চিফ হলেন, এবং এটাও একটা ইউনিক বাংলাদেশের জন্য। তার কারণ হলো প্রেজেন্ট বিচারপতি, প্রধান বিচারপতি, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আসলেন। আমি মোহাম্মদ জাকারিয়া, আপনাকে যদি আমি একটু যোগ করি, সেটি হলো যে বাংলাদেশে বিভিন্ন সময়ে যে সিস্টেমের কথা বলছেন, যে নির্বাচন সুষ্ঠু করার বিভিন্ন সিস্টেম, সেই প্রশ্নে আমরা আসব, কিন্তু আমি একটু মুজিবুর রহমান মঞ্জুর কাছে যেতে চাই। আমি যে তথ্যগুলো দেখছি, বাংলাদেশের মানুষকে কিছুদিন পরপরই নির্বাচন নিয়ে আন্দোলন করতে হয়। পৃথিবীর আর কোনো জাতির কি এতবার করে স্বাধীনতার পরে নির্বাচন নিয়ে আন্দোলন করতে হয়েছে কিনা? আমি জানি না এই প্রশ্নটি অন্যরকম কিনা। জাকারিয়া ভাই এবং দর্শক মণ্ডলীকে অনেক শুভেচ্ছা। বাংলাদেশের মানুষকে শুধু আপনি ভোটাধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে এটা আপনি, বাংলাদেশের মানুষকে তো ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে না, মানে ভোটের জন্য একবার একটা সিস্টেম চালু হয়, আবারও সেই সিস্টেমটা ফেল করে না। ওটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভাগ্যটা এমন যে আমাদেরকে প্রত্যেকটা বিষয়েই আমাদেরকে সংগ্রাম করে আন্দোলন করে অধিকার, যেমন আমাদের জমির মালিকানা ছিল না, জমির মালিকানা ফিরে পেতে হয়েছে। আপনি খুবই ভালো কথা বলেছেন। দেখেন, এই ভোটাধিকারের জন্য আমরা যদি দেখি, শেখ হাসিনা কিন্তু অনেক লম্বা সময় ধরে মানে এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার বিরাট একটা সংগ্রামী রূপ ছিল। বা আপনি যদি তার বাবার কথা ধরেন, তিনিও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করে 70-এর নির্বাচনে যে তার একটা রায় তিনি পেয়েছেন, যেটা আপনি উল্লেখ করেছেন শুরুতে। দুর্ভাগ্য হচ্ছে যে শেখ মুজিব আন্দোলন করেছে ইয়াহিয়া খানের বিরুদ্ধে বা আইয়ুব খানদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে, কিন্তু ওনারা ক্ষমতায় এসে ওনারা নিজেরাই আরেকটা আইয়ুব খান বা ইয়াহিয়া খান হয়ে বসে গেছেন। ঠিক শেখ হাসিনাকেও আমরা দেখলাম যে যিনি ভোটাধিকারের আন্দোলন করেছেন, 90-এর গণ অভ্যুত্থানের জন্য আওয়ামী লীগের একটা, ছাত্রলীগের একটা বড় ভূমিকা ছিল, তারাই ক্ষমতা আসার পরে একেবারে বাজে অবস্থা যেটা করেছেন, যে মানে এক একটা নির্বাচনের পরে এক একটা মডেল দাঁড় করিয়েছেন। মানে আপনি দেখেন, একটার পর একটা, 2008-এ এক ধরনের নির্বাচন হয়েছে যেটা নিয়ে সমালোচনা ছিল, তারপরও আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। কিন্তু এরপরে 2014, 2018, 2024 এসে কী হয়েছে দেখেন, আওয়ামী লীগের লোকরা ভোট দিতে যায় নাই। আপনি দেখেন 5% গভর্নমেন্ট আমরা যেটাকে বলেছি, কারণ দেখা যাচ্ছে গড়ে 5%ও ভোট কাস্ট হয় নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আওয়ামী লীগের লোকেরাও লজ্জা পেয়েছে এই ধরনের ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসাতে। এরপর তো দেখেন 154 সিট উইদাউট কন্টেস্ট ইলেকশন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বা অন্য কোনো দেশের ইতিহাসে এরকম আপনি পাবেন না। রাতের ভোটের কাহিনী যদি শুনি আমরা, সেটা তো অন্যরকম। এখন কথা হচ্ছে, কেন বারবার আমাদেরকে ভোটের জন্য আন্দোলন করতে হচ্ছে? আপনি যদি বিএনপির সময়ও দেখেন, বিএনপি কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে, যে নির্বাচনে কেউ পার্টিসিপেট করে নাই, যদিও পরে সে নির্বাচন বাতিল হয়েছে। কথা হলো যে আমরা এই যে নির্বাচনকে যে নিজের মতো করে করার ক্ষমতায় থাকলে, যেই ক্ষমতায় থাকে সেই নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করে, এবং এই কলুষিত করার কারণে আমাদেরকে কিন্তু এই পৃথিবীতে অদ্ভুত ধরনের একটা নিয়ম, যেটা কেয়ারটেকার সিস্টেম, এটা আমাদের দেশে এটাকে প্রয়োগ করতে হয়েছে এই জন্য যে আমাদের এখানে যেই ক্ষমতায় থাকে তার অধীনে ইলেকশন হলে সেই জিতবে। অথচ দেখেন, যদিও আমরা এই স্বাধীনতা যুদ্ধটা হয়েছে কিন্তু একটা ভোটের অধিকারকে ভুলুণ্ঠিত করার কারণে আমরা নির্বাচনে জয়লাভ করেছি। সেই নির্বাচনে জয়টা না পাওয়ার কারণে আমরা যখন প্রতিবাদ করেছি, ষড়যন্ত্র হয়েছে এবং তার হাত ধরে একটা গণহত্যার মতো ঘটনা ঘটেছে।
তার প্রেক্ষাপটে কিন্তু আমরা রাষ্ট্রটাই বদল করেছি, পুরো একটা নতুন রাষ্ট্র তৈরি করেছি। এবারও যেটা হয়েছে, পরপর 3টা নির্বাচনের আমরা ভোট দিতে না পারায় এই যে একটা ক্ষোভ, দেখেন সেটা বিস্ফোরণ কোথায় গিয়েছে এখন, যার কারণে আমরা এখন শুধু নির্বাচনের দাবিতে নাই, এখনকার দাবি হচ্ছে সংস্কারও চাই। রাষ্ট্রটাকে এমনভাবে বদলে ফেলা যায় কিনা, রাষ্ট্রটাকে এমন একটা সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, যেটা ওরা বলছে, বা ছাত্রদের অ্যাসপিরেশন, তারা বলছে যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বা যেখানে ফ্যাসিবাদের বিলোপ তারা করতে চায়। এখন একটা প্রশ্ন কিন্তু আছে, আমরা তো ফ্যাসিবাদের বিলোপ করে দেশটা স্বাধীন করেছিলাম, 71 সালে নতুন একটা দেশ তৈরি হয়েছিল, সেখানে তো আবার শেখ মুজিবের ফ্যাসিবাদ জেঁকে বসেছে। সুতরাং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এবারের সংস্কারের মধ্যে এসেছে, যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। পার্লামেন্টে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এর বাইরে হচ্ছে যিনি দলের প্রধান হবেন উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই মেজর রিফর্মগুলো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আপনি যে প্রত্যাশাটা নিয়ে আলোচনাটা শুরু করেছেন, যে কখন আমাদের দেশে এরকম আসবে যে নির্বাচনের জন্য আর প্রাণ দিতে হবে না, ভোটাধিকারের জন্য আর জীবন দিতে হবে না, এই রিফর্মগুলো যদি কন্টিনিউ করা যায়, যদি আবার কন্টিনিউ না করেন, আপনি যদি আবার পরিবর্তন করে ফেলেন, যেমন কেয়ারটেকার সিস্টেম তো আমাদের এখানে সংবিধান সংশোধন করে আনা হয়েছে, সেটা তো 3টি নির্বাচন করলাম, 3টি নির্বাচন তো অপেক্ষাকৃত ভালো হয়েছে। আপনি দেখেন প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এক্সিস্টিং যারা ক্ষমতা ছিল, রায় কিন্তু তাদের বিপক্ষে গিয়েছে। 91, এমনকি 15ই ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বললেন, তারপরে বিএনপি কিন্তু সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এসেছিল তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নেওয়ার জন্য। আমি একটু ডক্টর মোহাম্মদ জকরিয়ার কাছে আসতে চাই, যেটি সিইসি বলছেন যে একটি হলো সীমানা নির্ধারণ ও সংস্কারের মধ্যে যে কয়টি কথা বলেছেন, যে কিছু কিছু সংস্কারের সুপারিশ যদি বাস্তবায়ন করা হয় তাহলে ইসির ক্ষমতা খর্ব হবে। এই জায়গাটিকে আপনি যদি একটু বলেন যে এই কারণটা কেন মনে হচ্ছে সিইসির প্রধান নির্বাচন কমিশন কেন, প্রধান নির্বাচন কমিশনের এটা সংস্কারের মধ্যে ওখানে একটা সংসদীয় কমিটির কথা বলা হয়েছে, সংসদীয় ইসির উপরে একটা সুপারভাইজারি একটা করার জন্য সংসদীয় কমিটির কথা বলা হয়েছে। তো সংসদীয় কমিটি যদি এই ধরনের সুপারভাইজারি একটা কমিটি থাকে ইসির উপরে, তাহলে স্বাভাবিকভাবেই ইসির স্বাধীনতার খর্ব হবে এবং ইসি স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না। এই কারণেই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি হয়তো বলেছেন এখানে ইলেকশন কমিশনের ক্ষমতার খর্ব হবে, যদি স্বাধীনভাবে হয়তো তারা কাজ করতে পারবে না, তাদেরকে আবার সংসদীয় কমিটি দ্বারা তাদের উপর আবার খবরদারি করা হবে। এই কারণেই উনি এই কথাটা হয়তো বলেছেন আর কি, আমার মনে হয়। কিন্তু এটা আসলে এই ধরনের একটা সুপারভাইজারি কমিটি যদি কাজ করে, তাইলে ইসির পক্ষে আসলেই স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব হবে না, সেটা আমিও মনে করি। কিন্তু আমরা গেল যে 3টি নির্বাচনের কথা যেটি মজিবুর রহমান মঞ্জু তুলে ধরলেন, গেল যে 3টি নির্বাচনে আমরা যদি শেষটার কথা বলি, কাজী হাবিবুল্লাহ আওয়ালের সময়, তিনি কিন্তু তার আগের 2 নির্বাচনের মধ্যে তিনি হলো প্রথম একটি আসনের নির্বাচন কিন্তু তিনি বাতিল করার চেষ্টা করেছিলেন এবং করেওছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওই একই হলো নির্বাচনটা, একটা নতুন ধরনের। এই পরিস্থিতিতে আসলে সংস্কারের জায়গাটি আসলে প্রধানত কোন সুপারিশগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? সুপারিশের মধ্যে যেমন নির্বাচন কমিশনের কিছু কিছু কাজ, একটা বিষয় যেমন ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সির যে এটা ছিল, এই আইনটা আসলে ইলেকশন কমিশনের জন্য একটা ভালো আইন ছিল। ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সির মধ্যে মিলিটারিকে মানে সামরিক বাহিনীকে মানে সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা, কারণ যে কোনো জাতীয় পর্যায়ের নির্বাচনে সশস্ত্র বাহিনী বিভাগের যদি দায়িত্ব অর্পিত হয়, তাহলে স্বাভাবিকভাবে মানুষের মনে একটা আস্থার সৃষ্টি হয়। 18-24 দুইটাতেই কিন্তু সেনাবাহিনী ছিল রাজপথে, না সেটা কিন্তু মানে আইনগত কোনো ভিত্তি ছিল না ওইটার। ইলেকশন কমিশনের যেমন ইলেকশন কমিশনের আইনগত ভিত্তি বলতে আমার যদ্দূর মনে পড়ে, মানে 2008-এর যে কমিশন ছিল ডক্টর শামসুল হুদা কমিশন, এই কমিশন নারায়ণগঞ্জের একটা নির্বাচনে তৎকালীন এক্সিকিউটিভ অথরিটির কাছে উনি এই ডিফেন্স সার্ভিসের সহায়তা চেয়েছিলেন, কিন্তু সেটা ডিনাই করা হয়েছে। সেটা সরকার কিন্তু তাকে সেই জিনিসটা সহযোগিতা করেনি।
যার ফলে সহযোগিতা না করার ফলে নির্বাচন এবং পরবর্তীকালে দুই বৃহৎ দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু বৃহৎ একটি দল আর নির্বাচন করেনি, তারা উইথড্র করে নিয়েছিল। কারণ নির্বাচন কমিশনের কথা যেহেতু রাখেনি সরকার, এই কারণে তারা আর নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো এই থেকে মনে হয়, কারণ সরকার তো এই ধরনের যেহেতু আইনের বিধিগত বা আইনগত কোনো ভিত্তি না থাকার ফলে তাদের কথা সরকার মানতে বাধ্য নয়, এই বলে তারা আর রাখেনি এটা। এই জন্যই এই আইনটি বলবৎ করা প্রয়োজন, এই যে ডিফেন্স সার্ভিসের ইয়েটাও থাকা প্রয়োজন, কারণ এটা অনেক চিন্তাভাবনা করেই নির্বাচন কমিশন এই আইনটি বলবৎ করেছিল। তারপর আরেকটা বিষয় হলো নির্বাচনে ভোটার তালিকা এবং এই বিষয়টা নিয়েও গত রেজিমে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এটা কারণ এনআইডির একটা প্রোডাক্ট হলো তো এটা ভোটার তালিকা। সেই ভোটার তালিকা যদি আমি একটু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আরেকটি প্রশ্ন আমার মনে জেগেছে, সেটি হলো যে নির্বাচন কমিশন তো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদেরকে সুপ্রিম পাওয়ারই দেয়া আছে যে নির্বাচনের সময় তারাই সুপ্রিম, কিন্তু এই বিষয়টি কিন্তু মুজিবুর রহমান মঞ্জু আপনিও নিশ্চয়ই দেখেছেন যে গেল 3টি নির্বাচনে আমরা প্রয়োগ করা বা প্রয়োগের ইচ্ছা কোনোটি আমরা দেখিনি। এই জায়গাতে মুজিবুর রহমান মঞ্জু আপনি কি যোগ করবেন? আমাদের আইনে যেটা আছে, আমার জাকারিয়া ভাই আরও ভালো আইন বলতে পারবেন, আমাদের আইনে আমি যেটা দেখি সেটা হচ্ছে নির্বাচন কমিশন ইলেকশন সময়ে আসলে নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা। মানে উনি যদি ধরেন নির্বাহী সব কিছু ট্রান্সফার নিয়োগের দায়িত্বটা পালন করেন, ফায়ার করতে পারেন, ট্রান্সফার করতে পারেন, এটাই তো আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মূল অংশটা। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি যে এখন সেটা তো আপনি যখন যেহেতু দলীয় সরকার হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যেটা হয় আর কি, তো ফলে যেটা হচ্ছে নির্বাচন কমিশন তার ক্ষমতাটা অ্যাপ্লাই করতে পারেন না। উনি ধরেন নির্বাহী অর্ডার দিচ্ছেন, কিন্তু নির্বাহী আদেশের কাছে সেটা ফেল হয়ে যাচ্ছে। ফলে আমি বারবার যেটা দেখি আর কি, যে ধরেন আমরা সংস্কার করলাম, অনেক কিছু করলাম, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করলাম, আরও ক্ষমতা দিলাম, কিন্তু যে সরকার সেই সময় ক্ষমতায় থাকবে তিনি যদি এখানে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন, অথবা নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি তার ওই দলদাস লোকদেরকে নিয়োগ দেওয়ার চিন্তা থাকে, তাহলে তো এই নির্বাচন কমিশন কখনো ভালো করতে পারবেন না। আপনি দেখেন, উনি উদাহরণ দিয়েছেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কথা। শাহাবুদ্দিন সাহেবকে মানে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার আগে সাধারণ মানুষ ওনার নাম তো শুনে নাই ভালো করে। চিফ জাস্টিস একজন আছেন, কে আসছেন কে যাচ্ছেন সাধারণ মানুষের জানার বিষয় না, অথচ সবচাইতে সফল এবং কম্পারেটিভলি বেটার ইলেকশনটা উনি আমাদেরকে উপহার দিয়েছেন। তো সেজন্য বলছি যে আপনার ইলেকশন কমিশনকে যে সমস্ত বিষয় রিফর্মের কথাগুলো আসছে, আমি বহু টকশোতে বলেছি যে আপনি যদি কোনো সংস্কার নাও করেন, এই এক্সিস্টিং ইলেকশন সিস্টেমে, এই এক্সিস্টিং কেয়ারটেকার সিস্টেমের মধ্যেই তো 3টা বা 4টা ইলেকশন হয়েছে, যেটাকে আমরা কম্পারেটিভলি বলছি যে এই 12টা ইলেকশনের মধ্যে সবচেয়ে ভালো ইলেকশন। অর্থাৎ আপনি কি আইন পরিবর্তন করলেই ভালো ইলেকশন পাবো, নাকি আমাদের ওই যে যখন একটা নিরপেক্ষ সরকার থাকে, অতীতে প্রত্যেকটা নিরপেক্ষ সরকারের আমলে আমরা দেখেছি যে সচিবালয়, ডিসিরা, এসপিরা তারা কিন্তু একটা পাওয়ার হ্যান্ডেল করতে পেরেছেন। একজন এসপি, একজন ডিসি যখন নিরপেক্ষভাবে কাজ করেন, তখন এই প্রচলিত আইনের মধ্যে উনি কিন্তু একটা সুশাসন নিশ্চিত করতে পারেন, তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রাধান্য, কর্তৃত্ব তৈরি হয়। তো সেজন্য আপনি যে আলোচনাটা তুলেছেন যে আমরা এই যে উনি বলেছেন যে সংসদীয় একটা কমিটির কাছে দায়বদ্ধ থাকবে কিনা, আমি মনে করি সত্যি এটা একটা ব্যারিয়ার হতে পারে, কিন্তু এখানে মূল জায়গাটা হচ্ছে প্রয়োগের জায়গায় যদি উনি নিরপেক্ষতা, সাহসিকতার পরিচয় দেন, দৃঢ়তার পরিচয় দেন। আগে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে সেনাবাহিনী, পুলিশ নিয়ে কম্বিং অপারেশন চালানো হয়েছে, সন্ত্রাসীদের অস্ত্রধারীরা সবাই দেখা গেল যে আপনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে অথবা বিভিন্ন যুদ্ধ করা হয়েছে। আমরা আপনার মনে থাকার কথা, সম্ভবত 2001 সালের ইলেকশন, ফেনীতে জয়নাল হাজারি 2001 সালে ফেনীতে জয়নাল হাজারের বিরুদ্ধে একটা কম্বিং অপারেশন চালানো হয়েছে। জয়নাল হাজারি তার অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গিয়েছিলেন ভারতে, অনেকে বলেন যে উনি বোরকা পরে পালিয়ে গেছেন। ওই এক ঘটনার পর সারা বাংলাদেশে, লক্ষ্মীপুরে আপনার
একজন ছিল তাহের সাহেব, এইভাবে নাম করা যত গডফাদার ছিল সবাই আত্মগোপনে চলে গেছেন। এই ইলেকশন কমিশন অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট দুইটা যদি কম্বাইনলি ওয়ার্ক করে, যেমন আমরা এবারে প্রথমে কিন্তু প্রফেসর ইউনুসকে সে কথাটা বলেছিলাম যে আপনি আসার পরে এমন একটা বার্তা দেন যে না এখানে কোনো ধরনের ঠিক আছে, আওয়ামী লীগ সন্ত্রাস করেছে, তারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, লুটপাট করেছে, 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, বা প্রথম অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল। যখন আপনি টেক ওভার করেছেন তখন কিন্তু সব কিছু আইনগতভাবে হতে হবে, কোনো মব, কোনো অনৈতিক জিনিস হবে না। হ্যাঁ, যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আইনগতভাবে তার বিচারটা হবে। আমরা যেটা বলেছি যে আমরা শত্রুর সাথেও আমাদেরকে ন্যায় বিচার পরিচালনা করতে হবে, এটা কিন্তু আমাদের এই জুলাই আন্দোলনের একটা মানে স্পিরিটও সেটা। এখন কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত দেখবেন আপনি ইলেকশন আসলে কিন্তু এই বিতর্কগুলো উঠবে যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে কিনা, প্রশাসন সঠিকভাবে কাজ করছে কিনা। এখন দেখেন বিভিন্ন জায়গায় থানা পুলিশের যে অবস্থা, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং টিএনওদের যে ক্ষমতার কার্যক্রমের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু এই অবস্থায় ইলেকশন করা কিন্তু খুবই রিস্কি হবে। কারণ প্রশাসনের যদি কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হয়, নিরপেক্ষ প্রশাসনের যদি কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু এখন আমরা কি দেখছি, দেখেন ছাত্রদের মধ্যে এক ধরনের মতের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিএনপি সহ এক ধরনের দেখতে পাচ্ছি, ইসলামিক দলগুলোর মধ্যে একটা পোলারাইজেশন দেখতে পাচ্ছি। রহমান মঞ্জু, এই প্রশ্নে আমরা আসবো, কিন্তু তার আগে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় আসবো নির্বাচন কমিশন সংস্কার এবং অন্যান্য বিষয়। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশন সংস্কার এবং অন্যান্য বিষয়। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা চাইলে আমাদের অতিথিদের সঙ্গে প্রশ্ন করতে পারেন সেখানে কমেন্ট করে। আমি মুজিবুর রহমান মঞ্জু, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি কথাটি তুলেছিলেন, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে মোহাম্মদ জকরিয়ার কাছে জানতে চাই যে আপনি সুপারিশগুলো নিশ্চয়ই দেখেছেন, ঠিক কত সময় প্রয়োজন এই সংস্কার করতে? সংস্কার তো অবশ্যই প্রয়োজন। বিএনপির একজন নেতা বলেছিলেন যে অনন্তকাল, তাই বলে বসে থাকা যাবে না, এটাও কিন্তু এক ধরনের যুক্তিযুক্ত। আবার বিএনপি নেতাদের কয়েকজনের কথা, যেমন বিএনপি মহাসচিব এবং আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে তাদের মনে হয় একটু ধৈর্যচ্যুতি ঘটছে, তারা বেশ কিছু কথা বলছেন যে নির্বাচন ছাড়া অন্যদিকে যাওয়া যাবে না। তো আমরা প্রথমে জানতে চাই যে সংস্কারটি আসলে কত সময় প্রয়োজন বলে মনে হয়? সংস্কারের আর 3টে স্টেজ আছে। একটা হলো দীর্ঘমেয়াদী, একটা হলো মধ্যমেয়াদী, একটা স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী সংস্কার যেগুলা আইনগত সংস্কার, নির্বাচন কমিশনের কিছু আইনের ব্যত্যয় আছে, এগুলো সংস্কার করে মোটামুটি একটা নির্বাচনের পথে হাঁটা যায়, তাতে কোনো অসুবিধা হয় নাই। দীর্ঘমেয়াদীগুলো তো আসলে দীর্ঘমেয়াদী, এটা তো করতেই হবে, এটা পরবর্তী সময়েও করা যাবে। কিন্তু স্বল্পমেয়াদী সংস্কার করে মোটামুটি নির্বাচনের দিকে যাওয়া যাবে, সেটা নির্বাচন কমিশন ছিলেন। এই এখানে ন্যূনতম কত সময় হতে পারে, যদিও এটি ধরাবাঁধা কোনো সংস্কার? নির্বাচন কমিশনের প্রায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় 17-18টি আইনের মধ্য দিয়েই জাতীয় সংসদ নির্বাচন পরিচালিত হয়। এই সমস্ত নির্বাচনী আইন কানুনের মধ্যে যেমন মূল আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর যে আইন, সেই আইনে কিছু কিছু সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবগুলো মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। তারপরে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা আছে, তারপরে ভোটার তালিকার কিছু বিধিমালা আছে, জাতীয় সীমানা নির্ধারণের কিছু আইন আছে। এই সমস্ত আইনগুলো মোটামুটি 15-20 দিনের মধ্যেই, সেটা কিন্তু মূল আইন যদি হয়ে থাকে সেটা অধ্যাদেশ আকারে, যেহেতু এখন সংসদ নাই, পার্লামেন্ট নাই, সেটা অধ্যাদেশ আকারে জারি করা যায়, এটা বেশি সময় লাগার কথা না। এবং এই আইনগুলো সংস্কার করেই কিন্তু নির্বাচনী কার্যক্রমে যাওয়া যায়। যেমন একটা আইন গত নির্বাচন কমিশনের প্রাক্কালে, গাইবান্ধার একটা ইলেকশনে নির্বাচন কমিশন ওই আইনের ভিত্তিতেই পুরা নির্বাচনী এলাকার নির্বাচন বন্ধ ঘোষণা করেছিল।
বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের ওই আইনটিকে বাতিল করে দেওয়া হয়। এটা তৎকালীন সরকার মনে করলো যে এই ধরনের যদি হতে থাকে তাহলে নির্বাচন কমিশন তো যে কোনো সময় পুরো নির্বাচনী এলাকার নির্বাচন বাতিল করতে পারে, সুতরাং তাদের হাতে এই ক্ষমতা দেওয়া যায় না, এটা মনে করেই এই আইনটি বাতিল করে দেয়। আমার মনে হয় এই আইনটি খুবই জরুরি প্রয়োজন, এটা সংস্কার করে ফেলা যায়। তারপরে এই জাতীয় ছোট যে জিনিসগুলো আছে, ছোটোখাটো আরও কিছু বিষয় আছে, এই বিষয়গুলো এই আইনগুলো মোটামুটি অধ্যাদেশ আকারে করে ফেলা যায়। মুজিবুর রহমান মঞ্জু, রাজনীতিবিদরা কি একটু ধৈর্যচ্যুতি ঘটছে, নাকি এটিও এক ধরনের রাজনৈতিক চাপ যাতে সরকার নির্বাচনের দিকে দ্রুত এগোয়? আপনি নিশ্চয়ই আজকেও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন ছাড়া অন্য পথ খুঁজতে গেলে জনমনে সন্দেহের উদ্বেগ হবে। এই অন্য পথটি আসলে উনি কি বোঝাতে চেয়েছেন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন। এবং একই বিষয় ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন যে বিশেষ করে নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের কথা বলেছিলেন, ১/১১ কথা আসছে, বিএনপি মহাসচিব যখন নিরপেক্ষতার প্রশ্ন তুলেছেন। এই জায়গাতে আপনি রাজনীতিবিদ, দীর্ঘ সময় রাজনীতি করছেন, প্রথম কথা হচ্ছে যে একটু রাজনীতির কাজটাই তো হচ্ছে ডায়লগ হবে, কথা হবে, যুক্তি হবে, পাল্টা যুক্তি হবে, এর মধ্যে দিয়ে জনমত তৈরি হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা এরকমই। এখন দেখেন বিএনপি কিন্তু ৩১ দফা সংস্কার প্রস্তাব নিজেই দিয়েছে, কিন্তু বিএনপির নেতৃবৃন্দের কথার মধ্যে তারা সংস্কারের কথা বলছেন, তারা দ্রুত নির্বাচনের কথা বলছেন, কিন্তু পাবলিক পারসেপশন তৈরি হচ্ছে যেটা পলিটিক্সে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনার দিন শেষে আপনার পারসেপশন কি দাঁড়াচ্ছে? আমি দেখছি, যেহেতু প্রতিদিনই মানুষের সাথে মিশছি, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছি, আমার কাছে মনে হচ্ছে একটা পারসেপশন এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি চায় তাড়াতাড়ি করে একটা ইলেকশন হোক, এটা একটা পারসেপশন দাঁড়াচ্ছে। এই পারসেপশনটা বিএনপির জন্য যেটা দাঁড়াচ্ছে, আবার কাউন্টার আমরা যেটা দেখতে পাচ্ছি, ছাত্ররা তো নির্বাচনের কথা বলছে। যেমন আপনি দেখবেন ছাত্র প্রতিনিধিরা বলছে যে আমরা দল করব, বাট দলের মধ্যে সরকারের অংশগ্রহণ থাকবে না, সরকারের কেউ যদি দলের মধ্যে থাকে তাহলে সেটা হবে না। কিন্তু পাবলিক পারসেপশন কি দাঁড়াচ্ছে? পাবলিক পারসেপশন এরকম হয়ে দাঁড়াচ্ছে যে ছাত্ররা আসলে সংস্কার কথা বলে নির্বাচন দেরি করতে চাচ্ছে। কি বলেন, এরকম একটা পারসেপশন হচ্ছে না? আপনারা তো মিডিয়া চালাচ্ছেন, আপনারা বুঝছেন। আরেকটা জিনিস দাঁড়াচ্ছে যে একটা কিংস পার্টি হতে যাচ্ছে, মানে সরকারি দলের আশ্রয়ে, মানে সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে একটা দল দাঁড়াতে চাচ্ছে। আমি ছাত্র নেতাদের সাথে যখন কথা হয়েছে ওদেরকে বলেছি তোমরা কি চিন্তা করছো, এটা একটা বিষয় ঠিক আছে, কিন্তু পাবলিক পারসেপশন কি দাঁড়াচ্ছে দিন শেষে সেটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমি যেখানে দুইটা, যে আপনি যেটা বলছেন দুইটা পক্ষ, আসলে তো হ্যাঁ, এখানে জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে এখানে সকল পক্ষ এক হয়ে গিয়েছিল কোন একটা একদম ফাইনাল মোমেন্টে গিয়ে, এবং সেই ফাইনাল মোমেন্টে এক হয়ে যাওয়ার যে ঐক্যটা তৈরি হয়েছিল, সেই ঐক্যে কিন্তু কেউ কাউকে ডিজোন করেন নাই। যেমন আমি আজকেও কয়েক জায়গায় বলেছি যে ছাত্ররা যখন আপনার কমপ্লিট শাটডাউন ডেকেছে, ছাত্ররা যখন ঢাকা মার্চের ডাক দিয়েছে, ছাত্ররা যখন আপনার ওই রেমিটেন্স ব্লক করার কথা বলেছে, তখন তো আমরা কেউই, কোনো রাজনীতিবিদেরাই বলি নাই তো তোমরা নাবালক ছেলে, তোমরা বাচ্চা ছেলে, তোমরা আগে ভোটাধিকারের জন্য আন্দোলন করো নাই, এত বছর ধরে কোথায় ছিলা তোমরা হঠাৎ করে এসে রাজপথে এ ধরনের আন্দোলন করছো কেন? আমরা কি জিজ্ঞেস করেছি? করি নাই। বরং আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি। বিএনপি একটা কৌশলগত সাপোর্ট দিয়েছে। প্রথমে বিএনপি টেকনিক্যালি বুঝিয়েছে যে তারা এই আন্দোলনের সাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে বিএনপির সব ধরনের সাপোর্ট এই আন্দোলনের সাথে ছিল, জামাতেরও ছিল। এটা হয়তো প্রয়োজন ছিল যে কোনো মতে যদি বিএনপিকে সেখানে ইনক্লুড করা যেত তাহলে সরকার অন্যভাবে, হ্যাঁ, এটা তো ধরেন একটা কৌশলের ব্যাপার বিএনপির মধ্যে ছিল। কিন্তু গেল রেজিম কিন্তু এটা বারবার প্রমাণ করেছে যে যে কোনো আন্দোলনকেই বিএনপি, শুনেন, রেজিম তারা যেটা করতে চেয়েছিল যে বিএনপি জামাতে আন্দোলনের পিছনে আছে, আর বিএনপি জামাত বলতে চেয়েছিল যে না, এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটার সাথে আমাদের ওই ধরনের নেই। কিন্তু কথা হচ্ছে, ধরেন বিএনপি যদি মানা করতো যে কেউ আন্দোলনে যাবে না, জামাত যদি তার লোকদেরকে মানা করতো কেউ আন্দোলনে যাবে না, ধরে রাখতে পারতো? বলেন, আমার তো মনে হয় শক্তি অর্জন করতে পারতো না, এত শক্তি অর্জন করতে পারতো না, কিন্তু তাদের লোকেরা তো মিশে যেত। যখন এটা পপুলার মুভমেন্ট মুভ করে তখন আমরা রাজনৈতিক দলগুলো কি করি? তখন আমরা রাজনৈতিক দলগুলো জনমতের দিকেই দাঁড়াতে হবে, জনমতের দিকে আমাকে জনমতের সাথে থাকতে হয়। সুতরাং যেহেতু জনমত তৈরি করেছে ছাত্ররা,
একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে তাদের উপর নির্যাতন হয়েছে, মারধর হয়েছে। আপনি বলেন এই আন্দোলনের টার্নিং পয়েন্ট তো মনে থাকার কথা কয়েকটা। একটা হচ্ছে ছাত্রীরা যেদিন হল থেকে ঢাকা বেরিয়েছে, ইউনিভার্সিটিতে। সেই রাতটা আমাদের সবার খেয়াল আছে। তারা যখন বলেছে কে বলেছে রাজাকার, রাজাকার মানে স্বৈরাচার স্বৈরাচার, এই যে তারা যে যে স্লোগানটা ট্যাগলাইনটা 15 বছরে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো, সেটাকে তারা যখন উল্টে দিয়েছে এবং উল্টে বলেছে যে তুমি স্বৈরাচার, তুমি আমাদেরকে রাজাকার ডাকতেছো, এই যে বয়ানটা তারা রাতের বেলা এসে ছাত্রীরা, বিশেষ করে এখানে ছাত্রীদের ভূমিকাটা, এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। দেন আবু সাঈদের সেই বুক প্রসারিত করা সেই ভিডিও যখন মানুষ দেখলো যে তাকে এইভাবে হত্যা করা হয়েছে, এবং এটা সেদিন কিন্তু ট্রিগার করেছে ছাত্ররা, ইয়াংরা, বাচ্চারা, স্কুলের বাচ্চারা পর্যন্ত নেমে এসেছে। মুগ্ধর সেই বিষয়গুলো মানে কিভাবে আবেগ তাড়িত করেছে। তো এখন কথা হচ্ছে যে বিজয় হয়ে যাওয়ার পরে আপনি দেখেন, আমি বারবার বলি যে বিএনপি কিন্তু সারা বছর দাবি তুলেছে খালেদা জিয়ার মুক্তির জন্য, তার নেতাদের মুক্তির জন্য, তার মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। বিএনপি নেতাদের ভিতরে শত শত হাজার হাজার মামলা হয়েছে। ছাত্ররা বিএনপির এই দাবিকে তো অন করেছে, এবং যার ফলে যখন এই আন্দোলন শেষ হয়েছে সাথে সাথে খালেদা জিয়ার মুক্তি হয়েছে, বিএনপির নেতারা জেল থেকে বেরিয়ে এসেছে, বিএনপির যারা প্রবাসে চলে গিয়েছিল, মাইগ্রেট করে গিয়েছিল, জামাতের তো সব অফিস বন্ধ হয়ে গিয়েছিল, সব অফিস তো তারা খুলে ফেলেছে এখন। তাহলে তাদের দাবিগুলো তো পূর্ণ হয়ে গেছে, তাদের আশা আকাঙ্ক্ষা তো পূর্ণ হয়েছে। বাকি আছে ছাত্রদের আকাঙ্ক্ষা। ছাত্রদের আকাঙ্ক্ষা কি? ছাত্ররা তো মন্ত্রী হতে চায় নাই, ছাত্ররা তো বলে না যে আমরা মন্ত্রী হবো, তারা হয়েছে, ক্ষমতা পেয়েছে তারা। তাদের আকাঙ্ক্ষা যেটা তারা বলছে যে আমরা রাষ্ট্রটাকে মেরামত চেয়েছি, রাষ্ট্রটাকে পরিবর্তন চেয়েছি। এবং এই মেরামতের দাবিটা কিন্তু একদিনে ওঠে নাই। ওই যে মনে আছে আপনার কিশোররা নিরাপদ সড়ক আন্দোলন, তখন থেকে কিন্তু তারা চেয়েছে যে রাষ্ট্র মেরামত চাই। তো এই রাষ্ট্রের যে সংস্কারের জায়গাটা এসে এখন যখন বিএনপিকে তারা ব্লেম করছে যে বিএনপি আমাদের এই সংস্কারের প্রস্তাবগুলো মানছে না, যেটা বিএনপিকে তারা ব্লেম মনে হয় করছে না, তারা এক ধরনের অভিমানের সুরে এই কথাগুলো বলছে, বিশদ পড়লে বোঝা যায়। ধরেন যেটা নাহিদ ইসলাম বলছেন যে আমরা যতগুলো কথা বলেছি, প্রেসিডেন্টের কথা বলেছি, বিএনপি বাধা দিয়েছে, আমরা প্রোক্লামেশনের কথা বলেছি, বিএনপি বাধা দিয়েছে, আমরা সংবিধান সংস্কারের কথা বলেছি, এই কথাগুলোই তো বলছে তারা। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন বাধা দিয়েছে বলছে তারা, এবং আদৌ বিএনপি বাধা দিয়েছে কিনা। কথা হচ্ছে যেমন ধরেন আমি নিজের সাক্ষী, প্রোক্লামেশনের যে প্রসেসটা গ্রহণ করা হয়েছে, প্রোক্লামেশনের প্রসেসটা তো গভর্নমেন্টের করা উচিত ছিল। ছাত্ররা যখন দাবি তুলেছে তখন প্রেসিডেন্টের ব্যাপারে গভর্নমেন্টের পজিশন কি ছিল? আসিফ নজরুল সাহেব নিজেই বলেছেন এই প্রেসিডেন্ট তার আর থাকতে পারেন না। তাহলে বিএনপি যে আর্গুমেন্টটা দিয়েছে, আর্গুমেন্টটা নিশ্চয়ই শক্তিশালী। শক্তিশালী না দিলে সরকার সেটা গ্রহণ করলো কেন? তাহলে এখানে তো সরকার দায় এড়াতে পারে না, সরকার চেয়েছে বলেই প্রেসিডেন্ট এখন কন্টিনিউ করছে। এখন আমি আপনাকে বলি, তো বিএনপির কথাই যদি আপনি মেনে নেন, আপনি যদি বলেন যে বিএনপি বাধা দিয়েছে বলে আমি প্রেসিডেন্ট দিতে পারছি না, তো বিএনপি তো রিপিটেডলি বলছে যে আপনি একটা টাইম ফ্রেম দেন, আপনি একটা রোড ম্যাপ দেন, তো সেটা তো আপনি দিচ্ছেন না। আমরা ছোট একটি বিরতি নিব। এই জায়গাগুলো আমি মনে করি যে এটা খুবই সিগনিফিক্যান্ট এবং বোঝার ব্যাপার আছে এখানে, আমি পরে বলবো। থ্যাংক ইউ। জি, দর্শক দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার, এবং আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে আপনারা কমেন্ট করে আমাদের অতিথিদের সাথে সরাসরি প্রশ্ন করতে পারেন। বিরতি থেকে ফিরে আবার আলোচনায় আসবো। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচনের সংস্কার কত সময় প্রয়োজন, নির্বাচন হতে আর কত, আর রাজনৈতিক নেতাদের সঙ্গে সরকারের যে এক ধরনের বিরোধ দেখা যাচ্ছে, বাকযুদ্ধ, সেটি মজিবুর রহমান মঞ্জু কথা বলছিলেন। আমি একটু মোহাম্মদ জকরিয়াকে এটার সাথে যুক্ত করতে চাই। যেই সংস্কারের কথা বলা হচ্ছে, যেমন লালমনিরহাটে একজন নির্বাচন কমিশনার বললেন যে ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন আগামী জুনের মধ্যে হওয়া সম্ভব। এবং আরেকটি ব্যাপার সিইসি বলেছেন, সেটি হলো যে এই ডিসেম্বরের মধ্যে, যেটি বিএনপি চাচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যে, এই বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব, চাচ্ছে না কিন্তু তারা বলছেন যে করতেই হবে এমন কোনো কথা বলেননি। তো এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলেও নির্বাচন আপনারা জানেন যে তফসিল অন্তত 3 মাস আগে, 2 মাস আগে একটা নির্দিষ্ট টাইম নিতে হয়। এই কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেই জায়গায় আপনার কি মনে হয় যে নির্বাচনের সময়টা বেশি গুরুত্বপূর্ণ, না সংস্কার কতগুলো করা হবে, কয়টি সংস্কার ন্যূনতম করতে হবে সেটি নির্ধারণ করা বেশি গুরুত্বপূর্ণ?
না, সংস্কার তো করতেই হবে। সংস্কার, যেহেতু সংস্কারের প্রস্তাব এসছে, সংস্কারের কমিশন হয়েছে, এবং নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থাপনার যে সংস্কার কমিশন ছিল, সেই কমিশনের সংস্কার নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে। অন্য সংস্কারগুলো যেমন পুলিশ কমিশনের আছে, দুর্নীতি দমন কমিশনের আছে, সাংবিধানিক কমিশনের আছে, এ ধরনের বহু সংস্কার কমিশন হয়েছে, স্থানীয় সরকার কমিশন আছে। কিন্তু নির্বাচন কমিশনের জন্য নির্বাচন ব্যবস্থা কমিশনের যে সংস্কার, সেই সংস্কারগুলো নিয়ে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে। এবং নির্বাচন কমিশন, আমি যে আগেই উল্লেখ করেছি, 3 স্টেজে সংস্কারগুলো হবে: দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী। এজন্য স্বল্পমেয়াদী যে সমস্ত সংস্কার আছে, এই সংস্কারগুলো করেই মাননীয় নির্বাচন কমিশনাররা যে বক্তব্য দিয়েছেন আগামী জুনের মধ্যে, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই বিষয়টা উল্লেখ করেছেন একটা বক্তব্যে। উনি গত টাইম ফ্রেম একটা করেছিলেন, ডিসেম্বর বা আর পরবর্তী 6 মাসের মধ্যে নির্বাচন করবে। সেই নির্বাচন ওই সময়ের মধ্যেই করে ফেলা যায়, যে সংস্কারগুলো স্বল্পমেয়াদী সংস্কারগুলো করে ফেলেই এই নির্বাচন করে ফেলা যায়। তারপর আরেকটা বিষয় হলো, এই ধরনের যে কোনো সরকার পৃথিবীর ইতিহাসে যে নামেই অভিহিত হোক না কেন, এটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারে যে অভিধায় আমরা নামকরণ করি না কেন, এইসব সরকারের প্রধানতম কাজ হলো একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা এবং একটা নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার থেকে স্বাভাবিক সরকারে ফিরে যাওয়া। এটাই প্রধানতম কাজ। সুতরাং এই কাজের জন্য একটা টাইম ফ্রেম অবশ্যই দরকার। এই টাইম ফ্রেম করে দিয়ে এই কাজেই আগানো উচিত। আমি মজিবুর রহমান মঞ্জুর কাছে আসতে চাই, তবে একটি বাক্য আমি বলতে চাই, এটি অপ্রাসঙ্গিক মনেও হতে পারে, আবার প্রাসঙ্গিকও মনে হতে পারে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বা ঠিক এই মুহূর্তে পৃথিবীর আর কোনো দেশে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যতদিন থাকবেন ততদিন বেশ কিছু সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে কিনা আমি জানি না, এরকমের মত। সেই জায়গাতে আমি সেইখান থেকে প্রশ্নটা করলাম, ঠিক কত দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরে গিয়ে নির্বাচন দেওয়া উচিত? মজিবুর রহমান মঞ্জুর, রাজনীতি। আমি যদি কোনো ভনিতা না করে বলি, ভনিতার কথাটা বলছি কারণ ওনাকে আকারে ইঙ্গিতে নানা ইশারায় কথা বলেন। আমি মনে করি যে সিরিয়াস যদি হয় গভর্নমেন্ট, উইদিন ডিসেম্বর ইলেকশন দেওয়া সম্ভব এবং মৌলিক সংস্কারগুলো করা সম্ভব। ইলেকশন কমিশনের যে কাজের ফ্লো, এটা যদি করা যায় সম্ভব। একটা জায়গায় আমি খুবই শঙ্কিত কেন দেখেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 700 পলাতক আসামিকে এখনো ওনারা রিকভার করতে পারেন নাই। এটা স্বাভাবিক অবস্থায় কল্পনা করা যায় না। একটা আসামি জেল থেকে পালালে দেশে তোলপাড় হয়ে যায়, তাই না? সেখানে ওনারা প্রায় 2500-এর মতো লোক পালিয়ে গেছে এবং তারা প্রত্যেকে এক একজন 100 আসামির মতো। হ্যাঁ, এই 700 আসামিকে ওনারা এখনো রিকভারি করতে পারেন না। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এই ধরনের অনেকগুলো বিষয়, যেমন পুলিশের যারা চলে গেছে, যারা এখনো ফিরে আসে না, আমরা কিন্তু এখনো জানি না কোন পুলিশরা পালিয়ে গেছে, কয়টা পুলিশের পোস্ট খালি হয়েছে, এখনো এই জিনিসগুলো আমরা জানি না। কথা হচ্ছে, আমি আপনাকে একটা বলি শান্ত, আমার আপনার কাছে সংবিধানের সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ, ওনার কাছে নির্বাচন কমিশন সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ উনি বুঝেন কিভাবে হতে পারে। আমি আপনি বুঝি সাংবিধানিক সংস্কার না হলে কি ক্ষতি হয়ে যেতে পারে। আমার আপনার কাছে গণমাধ্যম সংস্কারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে সংস্কার মানে কি, সে তো গণমাধ্যম সংস্কার কি সেটা তো সে বুঝে না। সে সংস্কার বলতে বুঝে, সে যদি কালকে একরকম জিনিস দেখেছে, ধরেন কালকে সে গিয়ে দেখেছে যে বাজারে যত্রতত্র দোকান বসে গেছে, আজকে গিয়ে যদি সে দেখে যে না, দোকানগুলো খুব লাইন ধরে শৃঙ্খলাভাবে বসেছে, সে বুঝে যে কিছু একটা চেঞ্জ হয়েছে। সে যখন দেখে আজকে রাস্তায় কালকে জ্যাম ছিল, আজকে কম, সে যখন দেখে যে টিকিট কিনতে গিয়ে আজকে কালোবাজারি নাই, আজকে সে ইজিলি টিকিট পাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে জীবনযাত্রার পরিবর্তনটা তার কাছে সংস্কার। সে ওই সাংবিধানিক সংস্কারটা সে কম বোঝে। আপনি যখন সংস্কার করবেন, আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি সাধারণ মানুষের চোখেও সংস্কার দেখাবেন, ভেতরের সংস্কারটা করবেন। তখন হবে কি, জনগণের সাপোর্টটা আপনার পক্ষে থাকবে। না হয় অসুবিধা হবে কি, গভর্নমেন্ট, মানুষ একসময় বলবে যে ভাই এই সমস্ত সংস্কার শুনতে শুনতে তো বিরক্ত হয়ে গেছি, বাজারের দামের জ্বালায় তো আমি টিকতে পারতেছি না, আমার তো সংসার চলতেছে না, আমি তো রাস্তায় 3 ঘন্টা 2 ঘন্টা বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সময় জ্যামে নাকাল হয়ে যাচ্ছে।
প্রফেসর ইউনূসের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এই যে জেনারেল পিপল যে সংস্কারটা সে দেখতে চায়, যেটা সে দেখতে পাচ্ছে না। সে মনে করে যে ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার পার্থক্যটা কী, আমরা বুঝতে পারছি পার্থক্যটা কী, আমরা এটার জন্য বেনিফিশিয়ারি। যেমন আমি আজকে আপনার এখানে যে টক শোতে এসে কথা বলতে পারছি, এটাই তো আমার কাছে একটা বড় সংস্কার বা পরিবর্তন। এবং প্রধান উপদেষ্টা সরকার প্রধানকে আপনি সমালোচনা করছেন, সমালোচনা করতে পারছি, আমরা যত কথা বলতে, আজকে আপনি দেখেন দুইটা বড় ধরনের মেসিভ ঢাকা শহরে এখনো ব্লক, এখনো ছাত্ররা এখনো আন্দোলন চলছে, বন্ধ করে রেখেছে। এটাকে আপনি শেখ হাসিনার পিরিয়ডে কল্পনা করতে পারেন? এতক্ষণে তো লাশ পড়ে যেত। আজকে যদিও হামলা হয়েছে শিক্ষকদের উপরে, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপরে বা ছাত্রদের উপরে, এটা খুবই দুঃখজনক। কিন্তু আমি তো বলছি তারা তো রাজপথে আসছেন, আন্দোলন করছেন, প্রতিদিন রাস্তায় আন্দোলন হচ্ছে। এটার আবার খারাপ দিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে প্রফেসর ইউনূসের পিরিয়ডে যে যার মতো করে ওই যে 200টা এ পর্যন্ত নাকি 200টা দাবি নিয়ে আন্দোলন হয়েছে। আমি বলছি যে এই জায়গাটায় আমরা যারা সেন্সিবল, আমরা যারা পলিটিক্সের সাথে ইনভলভ, আমরা সেটা দেখতে পাচ্ছি যে পরিবর্তনটা, কিন্তু সাধারণ মানুষের জায়গার সে পরিবর্তনটা অন্যভাবে দেখতে চায়। এই জন্য দুইটা পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে। প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের যে ফেলিওরটা, সেটা হচ্ছে তারা প্যারালালি দুইটা জায়গায় পরিবর্তনটা আনতে পারছেন না। এটা হয়তো লুটপাটের কারণে পারছেন না, এটা হয়তো আমাদের দেশের এটা যে 700 আসামি পালিয়ে গেছে, মানে কি পুলিশকে বা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এটা একটা এক্সট্রা সরকারের এই মুহূর্তের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাও মনে হয় কিছুটা দুর্বল, অনেক পুলিশ। সেই জন্য আমি বারবার বলেছি আমাদের এখানে একটা ভুল ধারণা আছে। আমাদের এখানে এই যে আমাদের রাজনৈতিক নেতারা বলেন যে মানে রাজনৈতিক সরকার নাকি শক্তিশালী। আমি তো সারা বছর দেখেছি কেয়ারটেকার সরকার সবচেয়ে শক্তিশালী, কারণ কেয়ারটেকার সরকার আসলে তারা একটা ফার্ম ডিসিশন নেয়। এই যে আপনার এত 10 জনকে জিজ্ঞেস করতে হয় না, ঠিক আছে না? আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার এখানে যিনি এই মানে স্টেশনের মালিক, উনি সময় শেষ, উনি অনেক লোককে এখানে এমপ্লয় করেছেন, ওনার পক্ষে কাউকে বাদ দেয়া ছাঁটাই করা খুব কঠিন। কিন্তু সরকার যদি একটা মানে ধরেন একজন প্রশাসক বসায়, উনি এসে দেখবে যে এত লোকের দরকার কি, 10টা বাদ 20টা বাদ, তো উনি একটা কাজ করতে পারেন। শেষ আমাদের তো ডক্টর ইউনূসের দ্বারাই সংস্কার করা উচিত ছিল, সম্ভব। আমরা এই আলোচনায় থাকবো। এই এত কিছুর মধ্যেও দর্শক আপনারা জানেন যে আজকে যে হিসাবটি এসেছে যে বাংলাদেশের গেল 6 মাসে বিদেশি ঋণ এসেছে $353 কোটি। এত নানা অনিয়মের মধ্যেও এই কিছু পজিটিভ দিক এখনো আছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের পথে সবাই একসাথে এগিয়ে যাবে, ঐক্যমতের সাথে এগিয়ে যাবে এবং জাতি একদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরে পাবে। আজকে শেষ করছি এখানেই।